এবং ক্যাগ রিপোর্ট যেটি, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এবং ক্যাগ ওটা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত। এখন ক্যাগ রিপোর্ট পুরোপুরি প্রশাসনিক বিষয় যেহেতু, ফলে ওর টেকনিক্যাল বিষয় নিয়ে মন্তব্য করা এই মুহূর্তে উচিত নয়। এখন দু তিনটে বিষয় হয়েছে। এক হচ্ছে যে যাদের দফতরকে ঘিরে বা যে অফিসাররা আছেন এর মধ্যে বা যারা দায়িত্বে, তাদের আত্মপক্ষ সমর্থন বা তাদের কোনো ব্যাখ্যা ছাড়া শুধুমাত্র একতরফা একটা রিপোর্ট দেখে মন্তব্য করাটা সমীচীন নয়। দুই হচ্ছে যে এই যে ক্যাগ, তারা এখন এই রাজ্যে বিজেপি বা তৃণমূল বিরোধী, অর্থাৎ আগের সরকারের বিরোধীদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য কোনো রাজনৈতিক দলিল তৈরি করে দিচ্ছেন কিনা সেটাও একটা খতিয়ে দেখতে হবে। মোদ্দা কথা হচ্ছে যে দফতরে যাদের বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্ট অফিসার এবং ব্যক্তিরা, তারা যতক্ষণ না এটার ক্লারিফিকেশন দিচ্ছেন ততক্ষণ এটাকে ধ্রুব সত্য বলে ধরে নিয়ে ব্যাখ্যা এইভাবে করা সম্ভব নয়। ডবল ইঞ্জিন সরকার তথাকথিত যেসব রাজ্যে রয়েছে, দেখুন বামফ্রন্ট সরকার যখন ছিল, যখন ওখানে কেন্দ্রে ইউপিএ সরকার বা অন্য সরকার ছিল, তো তখন দেখুন ক্যাগের রিপোর্ট গুলো, বিজেপি সরকার যেখানে আছে সেখানকার ক্যাগের রিপোর্ট গুলো দেখুন। সবচেয়ে বড় কথা, তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বা ইদানিং ভালো তৃণমূল হয়ে যাচ্ছেন এমন তো অনেক প্রাক্তন মন্ত্রী আছেন, তাদের দপ্তরগুলো নিয়ে কতখানি তদন্ত হয়েছে সেগুলো আছে কিনা সেগুলো তো খতিয়ে দেখতে হবে। যে আগে যারা তৃণমূলের মন্ত্রী ছিলেন তাদের অনেকে বিজেপিতে গেছেন, অনেকে আবার এখন ভালো তৃণমূল হচ্ছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল স্রোত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা দূরত্ব বাড়াচ্ছেন, তাদের দপ্তরগুলো নিয়ে ক্যাগ কতটা কি পর্যালোচনা করলো নাকি সে ব্যাপারে সাতকুল মাপ, তো সেটাও তো দেখতে হবে। মন্ত্রীতে ইস্তফার পর আজকে প্রথম ধর্মেন্দ্র প্রধান ছিলেন সংসদ, সেখানে বিয়ের মতো অভ্যর্থনা দিয়েছেন, বাতিল করা হয়েছে জিন্দাবাদ। তো ভারতীয় জনতা পার্টি বা যারা বিজেপির সমর্থক, যারা চাননি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, যারা চাননি দেশব্যাপী আন্দোলনের চাপে পড়ে কেন্দ্রীয় তৎকালীন প্রাক্তন বিদায়ী শিক্ষামন্ত্রী ইস্তফা দিন, ধর্মেন্দ্র প্রধানজি ইস্তফা দিন, তো তারা এখন মুখ রক্ষায় ধর্মেন্দ্র প্রধানজি আজ পার্লামেন্টে যাওয়ার পর তাকে বীরের অভ্যর্থনা দিয়েছে। তো এই ছাত্র বা পরীক্ষার্থী বা যাদের এই নতুন প্রজন্মের দেশব্যাপী আন্দোলনের চাপে, দিল্লিতে যে দমন পীড়ন করেও ঠেকানো গেল না যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে যখন ইস্তফা দিতে হলো, প্রথমে তো বলেছিলেন ইস্তফা দেবেন না, তো সেই ইস্তফা যখন দিতেই হলো, তো তখন তো কেন্দ্রীয় সরকারের মুখ তো পুড়েছে। এখন এই ফেস সেভিং এ খানিকটা ঘুরপথে তিনি যাওয়ার পর যারা চাইছিল না ইস্তফা, যারা নতুন প্রজন্মকে দমন পীড়ন করতে চাইছিল, তারা ধর্মেন্দ্র প্রধানজিকে সম্বর্ধনা দিয়েছে, এই করেছে ওই করেছে, তাদের ব্যাপার। কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই যারা দেখুন এইগুলো তো বাংলায় নানা রকম প্রবাদ আছে, সবকটা প্রবাদ আমার মুখে এরকম বলা যায় না। কিছু কিছু শব্দ আছে প্রাচীন বাংলা শব্দ, তার আবার এখন বললে সেটা অপব্যাখ্যা হয়ে যাবে। কে এনসিপিআই? তৃণমূল থেকে জিতে যাওয়া বিশ্বাসঘাতক কয়েকজন বিধায়ক, তারা বিজেপির কথায় এনসিপিআই বলে কোন একটা দলে নাম লেখাতে গেলেন। সাংসদ, যে 20 জন সাংসদ, এই কে এনসিপিআই? তো 20 জন সাংসদ বিশ্বাসঘাতক। তৃণমূল মমতা থেকে তার ছবি ব্যবহার করে দল থেকে তারা জিতে দিল্লি গেলেন, এখন তারা হঠাৎ এনসিপিআই আর বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছেন। দেখুন, বিজেপির সঙ্গেই বৈঠক করছেন, বিজেপির পারপাস সার্ভ করছেন। কত বড় বিশ্বাসঘাতক! এই 20 জন, তারা তো 24 সালে জিতেছেন, বিজেপি বিরোধী ভোটে জিতেছেন, তৃণমূলের প্রার্থী হিসেবে জিতেছেন। তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, তারা এখন ভালো সেজে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন ততদিন ঘুরঘুর দিদি। আর তারা তারপরে গেছে
বিজেপির সঙ্গে বৈঠক করছেন, বিজেপির বাড়িতে যাচ্ছেন। আবার এনসিপিআই মানে কি, একটা বকলমে একটা অন্য পার্টির নাম ব্যবহার করছেন। তো এরা তো সব বিজেপি দালালি করছে। এদের নির্বাচনী কেন্দ্রে যেতে পারছে না, এরা নির্বাচনী কেন্দ্রে ঘুরতে পারছে না, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিজেপি বিরোধী ভোট পেয়ে ওখানে গিয়ে বিজেপির কোলে বসে দোল খাচ্ছে। তা মুখ্যমন্ত্রী তো স্বাভাবিক ব্যাপার যে ওখানে ভূপেন্দ্র যাদবজি, নিশিকান্ত দুবেজি যারা বিজেপি নেতা, তাদের সঙ্গে এদের মাখামাখি করছেন। কেউ কেউ আরো কয়েকজন নেতার সঙ্গে দেখা করছেন, কেউ প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন, কেউ অমিত শাহজির কাছে যাচ্ছেন। তো সেখানে তারা তো বিজেপি হয়ে গেছেন বকলমে। তো সেই কারণে এখানকার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে হয়তো দেখা করবেন, তারা তো বিজেপি হয়ে গেছে। এই 20 জন সাংসদ চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, শুধু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, প্রত্যেকটি ভোটার যারা 24 সালে বিজেপি বিরোধী ভোট দিয়ে এই এমপিদের জিতিয়েছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্যক্তি স্বার্থে, সম্পূর্ণভাবে ব্যক্তি স্বার্থে এরা বিজেপির কোলে দোল খেতে যাচ্ছে। বীরভূমের নারী এটি তো সবটা এদের তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত। এ তো বিজেপি কৌশল করে স্পিকার ওখানে রয়েছেন, বিজেপি কেন্দ্রে নির্বাচন কমিশন, এই সব মিলিয়ে অপব্যবহার করে এরা থেকে যাচ্ছে। ওদের নিজের জিজ্ঞেস করুন তো, আপনি এখন কোন দলে আছেন, কোন দলে আছে জিজ্ঞেস করুন। এনসিপিআই পুরো কথাটা বলতে পারবেন। জিতেছে তৃণমূলের হয়ে, মমতাদির ছবি দিয়ে, জয় বাংলা বলে। বৈঠক করছে বিজেপির সঙ্গে, নাম লিখেছে এনসিপিআই তে, তারপরে আবার বিজেপি নেতাদের বৈঠক করতে যাচ্ছে। অর্থাৎ বিজেপি এখনো পর্যন্ত এদের নিতে চায়নি বলেই তো এনসিপিআই তে গেছে, আর এরা বিজেপির গদ্দ ছাড় দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। বীরভূমের নানকে এখানে আইওসে এই 20 জন সাংসদ তৃণমূল থেকে কি নেননি আর কি পাননি বলুন তো? এই যে 20 জন সাংসদ আজ বিশ্বাসঘাতকতা করে বিজেপির কোলে দোল খেতে যাচ্ছেন, এনসিপিআই তো একটা বকলময় ব্যবহার করছে না। কি পাননি সাংসদ, কেউ কেউ কেন্দ্রীয় মন্ত্রিত্ব, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি, রাজনৈতিক সম্মান, দলে সাংগঠনিক সম্মান, কি পাননি? আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন, এরাই আমার মমতাদির চারপাশে ঘুরতো, এরাই অভিষেকের সঙ্গে সেলফি তুলতো। আজকে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, স্বার্থান্বেষী লোকেরা ব্যক্তি স্বার্থে নখ দাঁত বার করছে। বিশ্বাসঘাতকতার ইতিহাসে এবারের কয়েকজন সাংসদ আর বিধায়ক যা ইতিহাস লিখে রেখে গেলেন, সারা দেশের কাছে বাংলার মাথা নত করে দিয়েছে। বীরভূমের নানকে আইওসেকে ঘিরে ধরে চৈত্র স্লোগান, ইট ছোড়া, পুলিশ প্রশাসন আমি বলতে পারবো না। প্রথম কথায় ডিম সংস্কৃতির আমরা সম্পূর্ণ বিরোধী। এই ডিম মারা, এই করা ও করা হতে পারে না। আবার যারা তৃণমূলের প্রতীকে জিতেছেন, যারা তৃণমূলের দল থেকে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে জিতে এসছেন, তারাও যদি রাতারাতি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতামূলক কোনো অবস্থান নেন, সেটা তো মানুষ কখনো ভালো চোখে নেবেন না। কিন্তু তা বলে কাউকে ডিম মারা বা এই ধরনের এই অপসংস্কৃতি আমরা কখনো বরদাস্ত করি না। এগুলো তো ভোটের পর থেকে সব করা হয়েছে। কিন্তু আমি আবার বলছি, কাজলবাবু বা বাকিদেরও ভেবে দেখা উচিত, আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করেছেন। এখন যদি হঠাৎ উল্টো দিকে কোনো অবস্থান নিতে যান বা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব তৈরি করেন, এটা মানুষও ভালোভাবে নিচ্ছে না। কিন্তু তা বলে এইসব ডিম সংস্কৃতি, এগুলো কোনো অবস্থায় আমরা সাপোর্ট করি না। জানি না ওখানে কে কি করেছে, আমরা ডিম সংস্কৃতি এইগুলো আমরা সাপোর্ট করি না। এখন সমস্যা হচ্ছে যে যারা বিশ্বাসঘাতকতা, সকলকে বলা যাচ্ছে না, অনেক চাপ থাকে, পুলিশ প্রশাসন দিয়ে চাপ দেওয়ানো হচ্ছে, 7-8টা পাক্কা বেঈমান আছে, বাকিরা আমি সবটা বলতে চাই না। কিন্তু তাদেরকে এক বন্ধনীতে ফেলছি না, অনেক চাপে, অনেককে চাপের মুখে অনেকে। কিন্তু
সমস্যাটা হচ্ছে এই যে এরা এ তো না ঘর কা না ঘাটকা পজিশন হয়ে যাবে। মানে বিজেপির যারা পুরনো কর্মী বা স্থানীয় কর্মী তারা এদেরকে নেতা বিধায়ক সাংসদ বলে মেনে নেবেন না, আবার যারা তৃণমূলের কর্মী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাহলে হঠাৎ তারা এদিক ওদিক করতে গিয়ে দেখুন আমরা এখানে বসে আছি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, ফলে সেখানে দাঁড়িয়ে যত প্রতিকূল পরিস্থিতি হোক যত চাপ থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ে গেলে বোধহয় ভালো হতো। সিজেপির সংসদ অভিযান যখন হয়েছিল 7 এবং 6টা চালানো জানিয়ে সংসদ মুক্তি হচ্ছে এই বিষয়টা নিয়ে অত্যন্ত খারাপ কাজ হয়েছে। সিজেপি যখন কর্মসূচি বিক্ষোভ চলছিল চূড়ান্ত দমন পীড়ন হয়েছে। দিল্লির রাজপথে কৃষকদের উপর আমরা দেখেছি, আমরা সোনার মেয়ে কুস্তিগীরদের উপর দেখেছি পুলিশি দমন পীড়ন। এবার এই পরীক্ষার্থী ছাত্র নতুন প্রজন্ম সেখানে দেখলাম ছররা গুলি চালানো হচ্ছে, একটা ছবি দেখলাম কিসের, সেসব ভয়ঙ্কর। এবার এগুলো কেন হবে, কি জন্য হবে, কে নির্দেশ দিচ্ছে ব্যবহার করা, আন্দোলনকারীদের উপর কে নির্দেশ দিচ্ছে, কারা নির্দেশ দিচ্ছে, তাদের তো চিহ্নিত করা উচিত। ছাত্র আন্দোলন তাদের সঙ্গে আলোচনায় যাবে, কি পদ্ধতিতে যাবে সেটা একটা আলাদা পার্ট, বাট তাদের উপর দমন পীড়ন চালাতে ছররা গুলি পর্যন্ত চলবে এই জিনিস হতে পারে। বিক্ষোভের মাঝে একটি প্রশ্ন পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি করে ফেস সেভিং বিল, আপনি বলুন এই যে একের পর এক ঘটনা ঘটেছে প্রশ্ন ফাঁসে, তাহলে এতদিন ধরে রিয়াক্ট করলো না কেন কেন্দ্রীয় সরকার, কেন প্রধানমন্ত্রী রিয়াক্ট করলেন না? ছাত্র ছাত্রীরা এতদিন ধরে আন্দোলন করছে, আপনারা আলোচনার দরজা খুললেন না, দমন পীড়ন চালালেন, মারধর চালালেন, এখন এসে গিয়ে প্রশ্ন ফাঁসের উপর বিল শুনতে ভালো, কিন্তু এটা তো সিস্টেমের মধ্যেই। আপনার সিস্টেমটাকে যদি আঁটোসাঁটো করা হয়, কড়া ব্যবস্থার করা হয়, তাহলে এই বিলটা আনার তো প্রয়োজনই পড়তো না। ফলে এটা তো সম্পূর্ণ লোক দেখানো, মুখ রক্ষার বিল, শাক দিয়ে মাছ ঢাকার বিল। এই বিলটা আনতে হলো কেন, এবং যদি আনলেন তাহলে এতদিন অপেক্ষা করে, এতদিন দেরি করে, এত দমন পীড়নের কি প্রয়োজন ছিল? যে বিক্ষোভ চলছে বলে লাঠিচার্জ করবে বলে সেটা সমর্থন করা যায়, সুপ্রিম কোর্ট একটা করে এই মিছিলে বারবারের ঘটনায় না, বিক্ষোভের এটা প্রশাসনিক বিষয়, এখানে আমরা কোনো বাড়তি কথা বলবো না। মানে এটা এক একটা ঘটনা এক এক রকম হয়। দিল্লিতে আমরা এটা বারবার দেখেছি যে কোনো বিক্ষোভেই লাঠি চলছে। কৃষকদের বিক্ষোভ পুলিশ ব্যবহার হয়ে যাচ্ছে, মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির বিরুদ্ধে মহিলাদের কুস্তিগীরদের বিক্ষোভ পুলিশ ধরপাকড় করছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে অতি সক্রিয়তা, ছাত্রদের উপর লাঠি চলছে। এটা হচ্ছে এটা গণতান্ত্রিক দেশ, সেখানে তো আন্দোলন থাকবে, কিন্তু সেই আন্দোলনের উপর যদি সবসময় পুলিশি দমন পীড়ন প্রথমেই শুরু হয়ে যায়, নিশ্চিতভাবে এটা বাঞ্ছনীয় নয়। তবে ক্ষেত্র বিশেষে কোথায় হচ্ছে, কি হচ্ছে, কোন মাত্রায় হচ্ছে, সেটা পুলিশ প্রশাসনের ব্যাপার, তার উপর মন্তব্য করব। তাতে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শুক্রবারই বলেছেন এবং অভিযোগ উঠছে যে সংবিধান করা হয়েছে, এই বিষয়টা নিয়ে তীব্র নিন্দা করছি। ধর্মতলায় যে গন্ডগোল হয়েছে, এই গন্ডগোল অবাঞ্ছিত, এই গন্ডগোল হওয়া উচিত হয়নি। চিত্র সাংবাদিকের উপর যে হামলা হয়েছে নিশ্চিতভাবে নিন্দনীয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই শুক্রবার শব্দটিকে ব্যবহার করে একটি সম্প্রদায়কে চিহ্নিত করে একটা প্রচার শুরু করেন, তাহলে সেটা একেবারেই ঠিক নয়। আর শুক্রবার মানে কিন্তু জয় সন্তোষী মা, ইহা ওহা যাহা তাহা মাত পুছো কাহা কাহা হ্যাঁ সন্তোষী মা, সেটাও কিন্তু শুক্রবার। ফলে শুক্রবার বলে এই ধরনের ঘটনায় কোনো একটি কমিউনিটিকে টার্গেট করে দেয়া, এটা হতে পারে না। এটা রাজধর্ম পালনের সিংহাসনে বসে কমিউনিটিকে আক্রমণ এইভাবে করা যায় না, কোনোভাবে এই জিনিস করা যায় না। শুক্রবারের অনেক তাৎপর্য আছে।
শুক্রবারের অনেক তাৎপর্য আছে। 1947 সালের 15ই আগস্ট দিনটা ভারতের স্বাধীনতার দিন, সেটাও সম্ভবত শুক্রবারই ছিল। ফলে শুক্রবার বলে আপনি যদি কাউকে দাগিয়ে দিতে চান, এটা কিন্তু একদম ঠিক না। গুন্ডামি গুন্ডামি, যারা গুন্ডামি করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি তাদের ধরুন। একাধিক উদাহরণ আছে। মৌলালী যুব কেন্দ্রের সামনে দমকলের ওপর থেকে কারা পাথর ছুটছিল। মৌলালী যুব কেন্দ্রের সামনে যখন এদের মিছিল যাচ্ছিল, দমকলের বা একটা সরকারি গাড়ির উপর থেকে যে ছবি এসছে, কারা পাথর ছুটছিল? তারা কোন শুক্রবারই? কেন তাদেরকে অ্যারেস্ট করা হয়? কিসের জন্য অ্যারেস্ট করা হয়? গন্ডগোল বা গুন্ডামি হলে গুন্ডা দেখে ধরুন, ধর্ম দিয়ে ধরবেন না। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তাকে যেভাবে একের পর এক মামলা দিয়ে, ভিত্তিহীন মামলা দিয়ে অকারণে একটা বয়স্ক ভদ্র মানুষকে আটকে রাখা হচ্ছে, তার তীব্র নিন্দা করছি। একটি করে মামলায় তিনি জামিন পাচ্ছেন, আর একটা নতুন অভিযোগ দিয়ে তাকে আটক করে নেওয়া হচ্ছে। ফলে একটা জেনুইন ভদ্রলোক, পারিবারিকভাবে বিপর্যস্ত, তাকে বাড়িতে ঢুকে যেভাবে হামলা করা হয়েছে, ডিম মারা হয়েছে, সেখান থেকে তো কি গ্রেপ্তার, আপনারা সেসব জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। কিন্তু তাকে এখন একের পর এক মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দিয়ে যেভাবে আটকে রাখা হচ্ছে, এরকম আরো আমাদের অনেক নেতা কর্মীকে আটকে রাখা হচ্ছে। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর তীব্র বিরোধিতা, তীব্র নিন্দা করছি। শুক্রবার গণতন্ত্র মিছিল, সেখানে পুলিশ বলছে যে কোথাও তৃণমূল কোথাও সিপিএম কোথাও কংগ্রেসের। তাহলে তো আমার ডিম মারার ক্ষেত্রে আমি কি বলবো? এই কথাগুলোর মানে কি? যারা সাংবাদিক, চিত্র সাংবাদিকদের মেরেছে, নিগ্রহ করেছে, গুন্ডামি করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা 100 বার হোক। কিন্তু তার সঙ্গে আপনি যদি ছবি দিয়ে দিয়ে ধরতে যান, এর সঙ্গে এর ছবি, ওর সঙ্গে ওর ছবি, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে আমাকে ডিম মারলো, তো তার সঙ্গে তো স্বয়ং মুখ্যমন্ত্রীর ছবি আমি পোস্ট করেছি। তাহলে কার মানে, কোন অর্থ কি দাঁড়ায়? আরো গভীর, যে আমি যার ছবি পোস্ট করেছি এখন অব্দি কিন্তু সেটাকে ফেক কেউ বলেননি, আমি তার ভিডিও করেছি। তাহলে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বর্তমান একজন বিধায়ককে ডিম মারছে, তাকে দেখা যাচ্ছে হাসি মুখে মুখ্যমন্ত্রীর সঙ্গে। আবার এই একই ব্যক্তিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি রেড করার সময় সিআইডি নিয়ে যাচ্ছে নিরপেক্ষ উইটনেস হিসেবে, তাকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে গেরুয়া উত্তরীয় পড়াতে। তাহলে এই ব্যাখ্যাগুলো আনুন। শুধুমাত্র ধর্মতলায় কার সঙ্গে কার ছবি দেখা গেছে সেটা 100 বার আলোচনা হতে পারে, তার সঙ্গে এই আলোচনাটা সমানভাবে আনুন। সেখানে তো পক্ষপাতমূলক আলোচনা হয়ে যাচ্ছে। কলকাতার বিভিন্ন জায়গায় বিজেপি মিছিল, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা রাষ্ট্রবাদী মিছিল। যে কোনো দল, দেখুন, বিজেপি যদি যে কোনো দলের মিছিল করার অধিকার আছে। বিজেপি যদি কোনো মিছিল করে, সে তাদের মিছিল তারা করবেন। কিন্তু একটাই কথা, যখন অন্য দল মিছিল করবেন, তৃণমূল কংগ্রেস মিছিল করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সৈনিকরা মিছিল করবেন, তাদেরও সমান অধিকার আছে। আপনারা সেটাও অন্তত মাথায় রাখুন। আর একটা কথা বলছি, তারা কিছু করছে মানে রাষ্ট্রবাদী, বাকিরা কি রাষ্ট্রবাদী? না, একেবারেই না। বিজেপি রাষ্ট্রবাদী আর বাকিরা হচ্ছে রাষ্ট্রকে পছন্দ করেন, এটা হতে পারে না। এটা হতে পারে না। কালকে যেমন একটা অপব্যাখ্যা হয়েছে, এই যে ওই আজাদি স্লোগান, দেখুন, যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে তাদের শাস্তি হওয়া উচিত। কাশ্মীর মাঙ্গে আজাদি এটা ভারতবর্ষে বসে বলা যায় না, বলতে দেওয়া উচিত না। সরকার আইনত পুলিশ ব্যবস্থা নেই। কিন্তু কেউ যদি বলে যে ক্ষুধা থেকে আজাদি, কেউ যদি বলে ভেদাভেদ থেকে আজাদি, কেউ যদি বলে চাকরিহীনতা থেকে আজাদি, কেউ যদি বলে দারিদ্র থেকে আজাদি, আপনি আজাদি শব্দটাকে টার্গেট করা যায় না। দেশকে যারা ভাঙতে চাইছে, দেশকে যারা টুকরো করতে চাইছে, কাশ্মীর মাঙ্গে আজাদি, আপনি তাদের কালো হাত ভেঙে দিন, গুঁড়িয়ে দিন আইনি ভাবে, কেউ আপত্তি করবে না। কিন্তু যদি ছাত্ররা বলে
যে আজাদিটা আমাদের দারিদ্র থেকে চাই, আমি সেই হিসেবে ব্যবহার করছি, সেইটাকে একসঙ্গে দেখবেন না। আর এই ধরনের কথা মেরে হাসপাতালে পাঠিয়ে দিন এসএসকেএম এ, অ্যাকচুয়ালি ব্যাপারটা তরজায় পরিণত হচ্ছে। মুখ্যমন্ত্রীকে যত দেখা যাচ্ছে আঙুল উঁচিয়ে হুমকি, একেবারে গুছিয়ে একটা বেশ একটা মানে হুঁশিয়ারি, তো সেইটাকে পাল্লা দিতে গিয়ে আপাত শান্তিপ্রিয় সংযত সহিষ্ণু শ্রমিক ভট্টাচার্যকে একটুখানি গিয়ার চেঞ্জ করতে হচ্ছে, এই করতে গিয়ে এইসব কথাগুলো এসে যাচ্ছে। একটা বিষয় যে পরবর্তীর আগে যে বলে দেওয়া হচ্ছে জামাতি যোগ বিদেশ থেকে টাকা আসছে, এগুলো কি করে হতে পারে যে একটা জায়গায় গন্ডগোল হয়েছে, যারা গন্ডগোল করেছে ধরা পড়ুক, আইনি ভাবে শাস্তি দিক, বাকি কোর্ট বুঝবেন, কড়া শাস্তি হওয়া উচিত। যারা সাংবাদিক চিত্র সাংবাদিকদের মেরেছে কঠোরতম শাস্তি তাদের হওয়া উচিত। কিন্তু তদন্ত এখনো হলো না, সবে ধরপাকড় চলছে, সবাই হয়তো ধরাও পড়েনি। সেখানে জামাত যোগ বিদেশি ফান্ড এগুলো যারা বলছেন সব দায়িত্বশীল পদাধিকারী, তা তদন্তের আগে বলছেন কি করে? তদন্ত তো প্রভাবিত হয়ে যাচ্ছে, এভাবে বলা যায় নাই। আচ্ছা, আর একটা বিষয় বলি, কেওড়াতলা মহাশ্মশানে মহানায়ক উত্তম কুমারের মূর্তি বলে একটি মূর্তি, মহানায়ক উত্তম কুমারের মূর্তি বলে একটি মূর্তি বসানো হয়েছে, যেটি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। কোনো অবস্থাতে ওই মূর্তিটি উত্তম কুমারের, এটি 100-র মধ্যে 1000% লোক মানুষ বলবেন ওটা নয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি সরকারে আসার পর এখান থেকে ওখান থেকে এর মতো দেখতে নয়, ওর মতো দেখতে নয়, প্রচুর এসব শোনা গেছে, মূর্তি নিয়ে আপনারা নানা বিতর্ক হয়েছে। অনুরোধ করছি দয়া করে মহানায়ক উত্তম কুমারকে ব্যাপারে অপমান করবেন না। মৃত্যুর 46 বছর পরেও বাংলা বাঙালিয়ানার অন্যতম আইকন হচ্ছেন মহানায়ক উত্তম কুমার। মৃত্যুর 46 বছর পরেও যিনি বাংলার আবেগ, মহানায়ক, তার মূর্তি বসানোর নামে ওই পুতুল খেলাটি করবেন। যদি তড়িঘড়ি তাড়াহুড়ো করে কেউ বসিয়েও থাকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, লক্ষ লক্ষ কোটি কোটি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা উত্তম কুমারের অনুরাগীদের ভক্তদের কথা ভেবে দয়া করে বিষয়টি ইগোয়ে না নিয়ে, আপনারা তো আবার কথায় কথায় সব ইগোয়ে নিয়ে নেন, ইগোয়ে না নিয়ে অবিলম্বে কেওড়াতলা মহাশ্মশানে উত্তম বাবুর একটি যথাযথ সুন্দর ঠিকঠাক মূর্তি বসান। আর বিজেপির যে সমস্ত টালিগঞ্জের বিশেষজ্ঞরা আছেন, যারা ভোটের পর থেকেই টালিগঞ্জে সুস্থতা ফেরাতে, অবিশ্বাসী হাওয়া দমন করতে নানা রকম সব নানা করেছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন না যে ওটা মহানায়কের মূর্তি নয়, ওটা ইয়ার্কি হচ্ছে, ওটা 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 মূর্তি, ওটা উত্তম কুমার। কেন এখনো আছেন? আজকে যারা বিজেপির যারা বিধায়ক, সাংসদ, এত বড় বড় সব লোকেরা রয়েছেন, যারা ভালো তৃণমূলের সব সাংসদ আছেন, তারা দেখতে পাচ্ছেন না ওই মূর্তি থাকতে পারে কেওড়াতলা মহাশ্মশানের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ, দয়া করে বিষয়টিকে ইগোয়ে নেবেন না। মহানায়ক উত্তম কুমারের যে মূর্তি বলে, যেটি একটা অচেনা লোকের কাজ যেন মূর্তি বসিয়েছেন আপনারা, তারটি সরিয়ে যথাযথ শিল্পীকে দিয়ে ঠিকঠাক মহানায়ক উত্তম কুমারের মূর্তি তৈরি করে সেটি বসানো হোক। একটা কর্মসূচি হচ্ছে একদিনে 53,000 ঘটনা টেস্ট করা হয়, সেইটা নিয়ে অভিযোগ দেওয়া হয়েছে যে একদিনে এত কিভাবে একদিনে 53,000 ঘটনা। আমি বলতে পারবো, আমি আবার বলছি, আমি এই সেবাশ্রয়ের আমি বিষয়টা জানি না, আমি কোনোদিন যাইনি, আমায় কেউ যেতেও বলেননি, আমার সঙ্গে দূর দূরান্তে এই সেবাশ্রয়ের কোনো সম্পর্ক নেই, এবং সেবাশ্রয়টি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রামও ছিল না, এটি ওখানকার সাংসদের প্রোগ্রাম ছিল। ফলে যার যা প্রশ্নের উত্তর যারা সেবাশ্রয়ের আয়োজক তারা দিতে পারবেন। আমার শুধু বক্তব্য যে বিধানসভার সদস্য উনি নন, উনি ডায়মন্ড হারবারের লোকসভার সদস্য, ফলে বারবার তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বিধানসভার মধ্যে তাকে অ্যাটাক না করে
বিজেপির সাংসদরা, তো লোকসভায় তুলুন না, তাহলে তো ডায়মন্ড হারবারের এমপি উত্তর দেওয়ার সুযোগ পান। আর আইনে যেখানে যা অভিযোগ ইত্যাদি সেবাশ্রয় নিয়ে হচ্ছে, সেটা আইনের পথে ডায়মন্ড হারবারের এমপি, তার আইনজীবীরা যথাযথ, তারাই উপযুক্ত এ বিষয়ে জবাব দেওয়ার জন্য। সেবাশ্রয় নিয়ে আমার কোনো ধারণা নেই, আমি বলতে পারবো। ওই সেবাশ্রয় বা চিকিৎসা যেগুলো, যেটা সাংসদের মানে উদ্যোগে যেগুলো হয়েছে, উনি তো মানুষের কাজ করবেন বলেই করেছেন বলে দেখেছি, কিন্তু আয়োজনটার সঙ্গে আমরা কেউ জড়িত নই, আমাদের কেউ যেতেও বলেনি, আমরা কেউ যাইও নি, ফলে এর খুব সবিস্তার কিছু বলতে পারবো না। দেখুন, পরিযায়ী শ্রমিক ফিরে আসুন, তার আগে অন্য রাজ্যের যে পরিযায়ী শ্রমিকরা আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরও তাহলে ফিরিয়ে দিন না। এই যে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুন মানে কি, একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হয় যে তৃণমূলের সময় গেছে, তৃণমূলের সময় যায়নি। কজন গেছে? যুগ যুগ ধরে আছে। ভারতবর্ষ এ রাজ্য থেকে ও রাজ্যে গেছে, এ রাজ্য থেকে ও রাজ্য গেছে। আপনাদের মনে আছে যখন প্রথম লকডাউনের প্রথম শহীদকে, লকডাউনের প্রথম শহীদ গোটা দেশে 13 বছরের একটি মেয়ে, তার নাম জামলো বাগদাম। কোথাকার মেয়ে? ছত্তিশগড়ের মেয়ে। তেলেঙ্গানায় গেছিল লঙ্কার খেতে কাজ করতে, হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে আর ক্লান্ত শরীর নিতে পারেননি, মারা যায়। এই যে আপনারা বলছেন পরিযায়ী শ্রমিক, এটা তো ভারতবর্ষ জুড়ে রয়েছে। যুগ যুগ ধরে আমাদের এখানকার থেকে কখনো মেধা শক্তি, কখনো শ্রম শক্তি বিভিন্ন জায়গায় গেছে। কিছু জায়গায় আবার ইন্ডাস্ট্রির স্পেশালাইজেশনের জন্য আমাদের এখানকার লোকেদের কদর আছে। যে এখানে এস্টাবলিশড হচ্ছে, সে হয়তো তার গ্রামের লোক, তার বাড়ির লোক, তার আত্মীয়, তাদেরকেও নিয়ে যায়। আবার যদি ঘুরিয়ে দেখেন যে অন্য রাজ্যেরও কত মানুষ এখানে এসে কাজ করছেন বলুন তো, অন্য রাজ্যের কত মানুষ আছেন। তা আপনি যদি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলছেন ফিরে আসুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিযায়ী যখন শ্রমিকরা লকডাউনে বিপদে পড়েছে কিভাবে ফিরিয়ে এনেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ জানেন। তাদের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে এখানে। আর এখানে প্রচুর কর্মসংস্থান হয়েছে, বহু মানুষ ফিরে এসেছেন। নতুন করে যদি আপনি বলেন যে অন্য রাজ্য থেকে ফিরে আসুন, তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে যে পরিযায়ী শ্রমিকরা আমাদের বাংলায় এসেছেন, তাদেরকে আগে বিজেপি শাসিত রাজ্যে ফেরত দিন। বিজেপি শাসিত রাজ্যগুলোর বহু মানুষ তো কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গে রয়েছে। তাহলে এখনকার মুখ্যমন্ত্রী তো তাদের বলুন যে বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলায় আছেন কেন, ফেরত দিন তাদের। সেই শূন্য জায়গাগুলোতে তো বাংলার ছেলেমেয়েরাই সুযোগ পেতে পারে। তো কর্মসংস্থানের জায়গাগুলো বিজেপি শাসিত রাজ্য থেকে যারা এসছে তাদেরকে অনুরোধ করুন যে এবার বিজেপি শাসিত রাজ্যে ফেরত যান। তা বিজেপিকে ছেড়ে এখানে আছেন কেন? অভিষেকের প্রিয় সুমিত রায় আর ভোটপেতে এসকিএ এবং তৃণমূল কংগ্রেস অপহরণ করেছে, এটা নিয়ে এটা নিয়ে একটা মামলা হয় হাইকোর্টে আছে। তা এটা বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন যে এসকিএম কে অফিসে আবাসের মধ্যে বিপদ করতে হবে, এবং তিনি বলেছেন যে একটু পুরনো সিনেমার মতো ঘটনা, এরকম হয় না দিনার অফিসে একজন অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। আমি এই বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। শুধু কাউকে টার্গেট করতে গেলে বা কোনো বিচারের আওতায় আনতে গেলে এমন কিছু কোনো এজেন্সিরই করা উচিত না, সেটা আবার আপনি কাউকে আইনের আওতায় এনে বিচার করতে চাইছেন। সেটা এত বেশি তাগিদ যে সেটা করতে গিয়েই আপনি বেআইনি পথ যেন না হয়ে যায়, সেটাও দেখার। এর বাইরে গোটা বিষয়টা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। সেটা তো কর্তব্য, এটা আগের মুখ্যমন্ত্রীও বারবার দিয়েছেন, ওটা তো রাজ্য সরকারের কর্তব্য। अरे जोरे बोलो। देखिए, धर्मतला में जो गोलमाल हुआ था, जो लोग पत्रकारों के ऊपर, फोटो जर्नलिस्ट के ऊपर अटैक किया था, हम लोग ये कंडेम कर रहे हैं और उसको कड़ी से कड़ी सजा मिलना चाहिए। लेकिन ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ बंगाल जिस तरह फ्राइडे शुक्रवार ही बोल के एक कम्युनिटी को टारगेट कर रहा है, ये ठीक नहीं है। शुक्रवार एक पवित्र दिन है और उस दिन में
हम लोग हिंदू लोग संतोषी माता का पूजन भी करते हैं, और फ्राइडे वो जो इंडिकेट कर रहा है पर्टिकुलर एक कम्युनिटी को टारगेट करके, ये नहीं है। जो गुंडागर्दी जो करेगा, आप धर्म क्यों देख रहे हो? अगर कोई गुंडागर्दी किया तो लॉ विल टेक इट्स ओन कोर्स, उसके साथ धर्म का क्या संपर्क है? आपका मौलानी यूथ सेंटर के सामने वो सरकारी गाड़ी का ऊपर जो स्टोन थ्रोइंग कर रहे थे, वो कौन कम्युनिटी का था? कौन कम्युनिटी का था? उसको क्यों अरेस्ट नहीं किया? पूरा वीडियो है, पूरा स्टिल है, क्यों अरेस्ट नहीं किया? तुरंत अरेस्ट करना चाहिए। अब राज धर्म पालन कर रहा है, चीफ मिनिस्टर का चेयर में है, तो धर्म के नाम पे भेदाभेद करके ये गुंडागर्दी का कोई विचार नहीं हो सकता। जो लोग गुंडामी करता है, आप उसको पकड़िए और अकॉर्डिंग टू लॉ सजा दीजिए। उसके साथ फ्राइडे इंडिकेशन टू ए स्पेसिफिक कम्युनिटी, इसका क्या मतलब है? देखिए, कैग का जो रिपोर्ट है, कैग तो सेंट्रल गवर्नमेंट का कंट्रोल में है, तो यहाँ पर कैग जो बोला है उसको सेल्फ डिफेंस का कंसर्न जो डिपार्टमेंट, कंसर्न जो ऑफिसर्स, उसका सेल्फ डिफेंस का कोई मौका दिया गया या नहीं दिया गया, उसका एक्सप्लेनेशन क्या है हम लोग नहीं जानता। ये कैग अभी क्या कर रहे हैं? ये भाजपा को एक पॉलिटिकल डॉक्यूमेंट दे रहा है कैंपेन करने के लिए, ये तृणमूल गवर्नमेंट को अटैक करने के लिए, ये तो हमको एनालाइज करना पड़ेगा। तो कैग रिपोर्ट आ चुका है, और ये पहले भी आ चुका है। बहुत इरेगुलरिटीज था लेफ्ट में, वो भाजपा का गवर्नमेंट ने सेंट्रल गवर्नमेंट का ऊपर बहुत सारा इरेगुलरिटीज का एलिगेशन है, तो सिर्फ ये कैग क्या लिख दिया वही सच है। अभी वो स्टेज नहीं है, वो देखना पड़ेगा। और जो भाजपा से जो लोग तृणमूल से भाजपा गया है, जो लोग तृणमूल से भाजपा ज्वाइन किया है, जो लोग पहले ज्वाइन किया है, जो लोग अभी जा रहा है, तो उसका वो जो उसके अंदर में जो मिनिस्टर था, उसका डिपार्टमेंट का क्या कैग वो कुछ देखा या नहीं देखा, तो वो भी तो देखना पड़ेगा। দেখুন, পুলিশ যে এই যে ধর্মতলায় যারা গন্ডগোল করেছে, সাংবাদিকদের মেরেছে, চিত্র সাংবাদিকদের মেরেছে, তাদেরকে এই যে দুপুরবেলা প্রকাশ্যে দিনের আলোয় যেভাবে খালি পায়ে নিয়ে গিয়ে দিনের আলোয় সব ক্যামেরার সামনে ঘটনার পুনর্গঠন করেছেন, এটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, এরমই করা উচিত। বারুইপুরের ক্ষেত্রে মাঝরাতে নিয়ে যাওয়া হলো কেন? সেখানে কেন দিনের বেলা নিয়ে যাওয়া হয়নি? সেখানে কেন ক্যামেরার সামনে নিয়ে যাওয়া হয়নি? সেখানে যে এনকাউন্টারের গল্পটা হলো তার ভিডিও নেই কেন? এমন কি ঘটনা ঘটলো যে সেদিনকে শুধু মাঝরাতে নিয়ে যাওয়া হলো, আর বাকিদের যখন ধরা হয় তখন প্রকাশ্যে দিনের আলোয় নিয়ে যাওয়া হয়? আমি কিন্তু দিনের আলোয় নিয়ে যাওয়াটাকে কোথাও কন্ট্রাডিক্ট করছি না। এইসব যারা গুন্ডামি করেছে তাদেরকে প্রকাশ্যে নিয়ে গেছে, কিন্তু আমার তাতে আরো বেশি করে এই প্রশ্নটা মনে হলো যে এই গন্ডগোলে প্রকাশ্যে ক্যামেরার সামনে মিডিয়াকে দেখে নিয়ে যাওয়া গেল, কিন্তু বারুইপুরের খুন ধর্ষণের কেসে হঠাৎ একজনকে মধ্যরাতে তাকে অন্ধকারের মধ্যে নিয়ে যাওয়া হলো, তারপর হচ্ছে সে পালাচ্ছিল তাই জন্য গুলি করে মারা হলো, এনকাউন্টার। তাহলে বাকি সমস্তগুলো দিনের আলোয় হয়, শুধু সেইটা মাঝরাতে হয়েছিল কেন? যার খবর কারোর কাছে ছিল না এবং যার কোনো ভিডিও নেই। সেই যে পুলিশের রিভলভার টেনে নিচ্ছে, সেই যে গুলি চালাচ্ছে, তারপর পুলিশ কাউন্টার ফায়ার করছে, তা যদি দিনের বেলায় থাকতো তাহলে সকলের ছবি টবিগুলো তুলতে পারতো আজকে যেরকম তুলেছে। তো বেছে বেছে শুধু ওটাই কেন রাত্রিরে, এইটা একটা প্রশ্ন। আজকে দিনের বেলার এই রিকনস্ট্রাকশন থেকে রাতের রিকনস্ট্রাকশন নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে। মেডিকেল কনসিডারের কমপ্লেন তো আপনাদের বন্দ্যোপাধ্যায় ডকুমেন্ট সাইন করে জমা দিয়েছে, তাহলে মেডিকেল সার্টিফিকেটে দেখুন, এটা কে কি কাউন্ট জমা দিচ্ছে, সে কোনো একটা উদ্দেশ্যে জমা দিচ্ছে, ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের জায়গা নেই। যা সম্পর্কে জমা দিয়েছেন তিনি যথাযথভাবে যদি প্রয়োজন মনে করেন তিনি তার উত্তর দিয়ে দেবেন।